আলোচনার বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে আমাদের থেকে পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু জানার বিষয়, ঠিক আছে? আমাদের থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই তিনটে প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানি যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। ব্যষ্টিক অর্থনীতি শব্দের ইংরেজি শব্দ কি, এই ইংরেজি শব্দটার গ্রিক শব্দ কি, ঠিক আছে? আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতি অর্থ হচ্ছে কি, তাহলে ব্যষ্টিক অর্থনীতি শব্দটা ইংরেজি শব্দ হচ্ছে কি, মাইক্রো, এম আই সি আর ও, মাইক্রো, ঠিক আছে? আর এটা এই গ্রিক শব্দটা হচ্ছে কি, মাইক্রোস, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোস শব্দের অর্থ হচ্ছে যে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র বা অতি অল্প, ঠিক আছে? তার মানে এই যে ব্যষ্টিক অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে যে অর্থনীতিতে একক ব্যক্তিকে বা একক পরিবারকে বা একক গোষ্ঠীকে নিয়ে আলোচনা করা হয়, একক গোষ্ঠীর আয় নিয়ে, ব্যয় নিয়ে, অর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গায় একজন ব্যক্তির আয়কে যদি নিয়ে আমরা চিন্তা করি, একজন ব্যক্তির ব্যয় নিয়ে যদি চিন্তা করি, একটা গোষ্ঠীর এই অর্থনৈতিক অবস্থা, আয়, ব্যয়, সঞ্চয়, মূলধন, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, কখন আমরা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থার ধারণা পাবো? কখনো পাওয়া সম্ভব না। আচ্ছা, আজকে থেকে ব্যষ্টিক অর্থনীতি কখন মানুষ বিবেচনা করতো, এটা একটু জানা দরকার। তো মানুষ তখনই ব্যষ্টিক অর্থনীতি বিবেচনা করতো মানুষ যখনই ব্যষ্টিক অর্থনীতির বিষয়টা কি করতো, বিবেচনা করতো, যখন আমরা রাষ্ট্র হতে পারিনি, যখন আমরা গোত্রতে বিভক্ত ছিলাম। তার মানে আজকে থেকে 100 বছর আগে আমরা যখন গোত্রতে বিভক্ত ছিলাম, পরিবারে কি ছিলাম, বিভক্ত ছিলাম, ঠিক আছে? কয়েকটা সদস্য মিলে আমরা যখন একটা পরিবার ছিলাম, ঠিক আছে? কয়েকটা পরিবার মিলে যখন আমরা কি হলাম, একটা সমাজ গঠন হলাম, তখন আমরা কি নিয়ে আলোচনা করতাম, ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করতাম। কিন্তু আজকে আমরা তো আর পরিবারও নাই, আজকে আমরা গোত্র নাই, আজকে আমরা সম্প্রদায়ও নাই, আজকে আমরা কি হয়েছে, রাষ্ট্র হয়েছে। তো এই রাষ্ট্র যখন হয়েছে, রাষ্ট্রের মধ্যে তো অনেকগুলো পরিবার, অনেকগুলো গোত্র, অনেকগুলো সমাজ, ঠিক না? তখন এই ব্যষ্টিক অর্থনীতি বর্তমান সময়ে কার্যকর করতে পারবে? এটা ভালো কোন ইফেক্ট আনতে পারবে আমাদের সমাজে? কখনো পারবে না। কথা বুঝাতে পারছি না বুঝিনি? এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা ছিল, তারা ব্যষ্টিক অর্থনীতি কি করতো, সমর্থন করতো, কারণ যুগটা ছিল সেরকম। হ্যাঁ, এটুকু ছিল যে আপনাদের ব্যষ্টিক অর্থনীতির মধ্যে জানার বিষয়। কথা বুঝতে পারছি? এরপর সামষ্টিক অর্থনীতি, এই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে ম্যাক্রো, এম এ সি আর ও, ম্যাক্রো, এম এ সি আর ও, ম্যাক্রো, ম্যাক্রো, ঠিক আছে? এটা কোন শব্দ থেকে এসেছে? ম্যাক্রোস, এম এ সি না, এম এ কে আর এস, হ্যাঁ, আর এস। এখানে আই আছে, এখানে কি আছে, এ আছে, শুধুমাত্র এতটুকুই পার্থক্য, ঠিক আছে? তাহলে সামষ্টিক অর্থনীতিটা কোথা থেকে এসেছে? ম্যাক্রো থেকে। আর ম্যাক্রো এর গ্রিক শব্দ হচ্ছে কি, ম্যাক্রোস, ঠিক আছে? ম্যাক্রোস শব্দটার অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে যে অতি বৃহৎ, অতি বৃহৎ বা বড় আকৃতির, ঠিক আছে? যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পুরো রাষ্ট্রের বা সম্পূর্ণ একটা দেশের অর্থনৈতিক বিষয় নিয়ে কি করা হয়, মানুষের আয়, ব্যয়, সঞ্চয় নিয়ে, মূলধন নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সেটাকে আমরা কি বলি, সামষ্টিক অর্থনীতি বলি। আর সামষ্টিক অর্থনীতিকে আমাদের অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে তার মধ্যে কি প্রভাব বিস্তার করে না করে না? অবশ্যই প্রভাব বিস্তার করতে পারে, কারণ এটা একক ব্যক্তিকে নিয়ে আলোচনা করতেছে না, পুরো একটা জাতিকে নিয়ে আলোচনা করতেছে, ঠিক আছে? সেই কারণে এই সামষ্টিক অর্থনীতিটা, এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যারা রয়েছে, হ্যাঁ, আধুনিক অর্থনীতিবিদ যারা রয়েছে, আধুনিক অর্থনীতিবিদ যে এটা কি করে, অনুসরণ করে থাকে। তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর গেল যে সামষ্টিক অর্থনীতি কাকে বলে এবং কি ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি শব্দ কি, কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ। আর সামষ্টিক অর্থনীতি কোথা থেকে এসেছে এবং তার গ্রিক শব্দটা কি, ঠিক আছে? এটুকু আলোচনা শেষ। এবার চলে আসুন যে সামষ্টিক অর্থনীতির পার্থক্য এবং ব্যষ্টিক অর্থনীতির পার্থক্যগুলোর দিকে, ঠিক আছে? আচ্ছা,
ব্যষ্টিক অর্থনীতির পার্থক্যগুলোর মধ্যে যদি আমি বলতে যাই তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা বলবো। কি বলবো? সংজ্ঞাটা। ঠিক আছে, সংজ্ঞাটার মধ্যে কি বলে, অর্থনীতির যে শাখায় একক উৎপাদক সমূহ কার্যাবলী বা বৈশিষ্ট্য সমূহ আলাদা আলাদা ভাবে পর্যালোচনা করা হয় সেই শাখাকে কি বলা হয়? ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। তার মানে বিষয়টা ভালো করে বুঝে নেন, অর্থনীতির প্রতিটা উপাদানকে যখন কি করা হবে, আলাদা আলাদা ভাবে আলোচনা করা হবে, তখন সেটাকে আমরা কি বলি? ব্যষ্টিক অর্থনীতি বলি। ঠিক আছে, মানে আয়কে আলাদা, ব্যয়কে আলাদা, মূলধনকে আলাদা, সঞ্চয়কে আলাদা, এভাবে আলাদা 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 করে করে যখন আমরা বিবেচনা করব তখন সেটাকে আমরা কি বলে থাকি? ব্যষ্টিক অর্থনীতি। যখন আমরা প্রতিটা উপাদানকে একসাথে করে কি করি? আলোচনা করি, তখন সেটাকে আমরা কি বলবো? সামষ্টিক অর্থনীতি। যেমন এখানে বলছে অর্থনীতির যে শাখায়, আচ্ছা, অর্থনীতির যে শাখায় অর্থনীতির সামষ্টিক বিষয়সমূহকে একসাথে নিয়ে আলোচনা করা হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? সামষ্টিক অর্থনীতি বলে থাকি। অর্থাৎ অর্থনীতির প্রতিটা উপাদানকে যখন একসাথে নিয়ে আলোচনা করি তখন সেটাকে আমরা কি বলি? সামষ্টিক অর্থনীতি বলে থাকি। তাহলে দুইটা সংজ্ঞা দিয়ে দুইটা পার্থক্য চলে গেল। এবার আসেন দ্বিতীয় নাম্বার, এই যে ওয়ার্ডটা লিখে দিবেন। ঠিক আছে, ব্যষ্টিক অর্থনীতির কি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? মাইক্রো। আর সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ম্যাক্রো। ঠিক আছে, আচ্ছা, এই ওয়ার্ডটা লিখে দিবেন যে মাইক্রো শব্দটা গ্রিক শব্দ কি? মাইক্রোস থেকে এসেছে। আর ম্যাক্রো শব্দটা গ্রিক শব্দ কোথা থেকে এসেছে? মাইক্রোস থেকে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর লিখে দিব অর্থনৈতিক ক্ষুদ্র পরিসর আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। কয়টা গেল? আমি তিনটা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, অর্থনৈতিক ক্ষুদ্র পরিসর আলোচনা করে কে? ব্যষ্টিক অর্থনীতি। আর অর্থনীতির বৃহৎ পরিসর আলোচনা করে কে? ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতির পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা যায় সামষ্টিক অর্থনীতির মাধ্যমে। অর্থনীতির একটা উপাদান বা ক্ষুদ্র উপাদান সম্পর্কে ধারণা অর্জন করা যায় ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতি, এটা হচ্ছে 6 নাম্বার পার্থক্য বলছে। ঠিক আছে, সামষ্টিক অর্থনীতি এই মাধ্যমে পুরো দেশে, সেটা তো বললাম মনে হয় না। আচ্ছা, সামষ্টিক অর্থনীতির মাধ্যমে পুরো জাতির উন্নয়ন গতিশীল বিদ্যমান থাকে, কিন্তু ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি পরিবার বা একটি গোত্রের উন্নয়নের গতিশীলতা বিদ্যমান থাকে। ব্যষ্টিক অর্থনীতি ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কি করত? সমর্থন করত। আধুনিক অর্থনীতিবিদরা সামষ্টিক অর্থনীতি কি করে? সমর্থন করে। ঠিক আছে, ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করে সামষ্টিক অর্থনীতি সিদ্ধান্ত নিয়ে থাকলে তা ভুল বলে বিবেচনা হবে। মানে ব্যষ্টিক অর্থনীতির সাহায্য নিয়ে যদি সামষ্টিক অর্থনীতি আমরা বিবেচনা করে থাকি তাহলে সেটা কি হবে? ভুল বলে বিবেচনা হবে। তবে সামষ্টিক অর্থনীতির সিদ্ধান্ত নিয়ে যদি ব্যষ্টিক অর্থনীতিকে আমরা বিবেচনা করে থাকি তখন সেক্ষেত্রে সেটা কি হবে? সঠিক বলে প্রমাণিত হবে। এতটুকু বিষয় যদি আমরা লিখতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে 8টা পার্থক্য বলছি। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় এই পার্থক্যের প্রশ্নটা দেওয়া হবে যে মাত্র কয় নাম্বারের জন্য? সৃজনশীল আকারে 2 নাম্বারের মধ্যে। কয় নাম্বারের মধ্যে? 2 নাম্বারের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, তো 2 নাম্বারের জন্য আমরা থেকে পার্থক্য লিখতে হবে 3টা বা 4টা। তো 3টা বা 4টা আমরা অলরেডি পেয়ে গেছেন। তো এখান থেকে 2টা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বৃহৎ পরিসর ক্ষুদ্র পরিসর দিয়ে একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার নিউ ক্লাসিক্যালটা গ্রহণ করে আর আধুনিক অর্থনীতিরা যেটা গ্রহণ করে সেটা দিয়ে একটা হয়ে যাচ্ছে, সংজ্ঞা দিয়ে একটা হয়ে যাচ্ছে। তাহলে 5টা অলমোস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা আপনারা আপনাদের নিজ নিজ বই যেগুলো রয়েছে সেগুলো থেকে যদি আরেকটু ভালো করে পড়েন তাহলে আরো একটা বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? বুঝাতে পারছি আপনাদেরকে? ওকে, এখানে যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা আমাদের সমাজের মধ্যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাই। ঠিক আছে, অথবা আমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাই, এর বাইরে আরেকটাও আমরা দেখতে পাবো না। ঠিক আছে, সেই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, দ্বিতীয় নম্বরটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা কি বলে থাকি? নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এরপরে চতুর্থ নম্বরটা হচ্ছে কি? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, তাহলে এবার একটু আমরা আলোচনা করি যে এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, যে অর্থ ব্যবস্থায় উৎপাদন, বন্টন এবং ভোগ, কয়টা কথা বললাম? উৎপাদন, বন্টন, ভোগ। একটা হচ্ছে উৎপাদন, আরেকটা হচ্ছে কি? বন্টন, আরেকটা হচ্ছে কি? ভোগ। এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা উপস্থিত রয়েছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা কি বলি?
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। কোন অর্থনৈতিক ব্যবস্থা বলে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। কথা বুঝতে পারছেন আপনারা না বুঝেন নাই? আমি আবারও বলতেছি যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন, বন্টন, ভোগ এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান রয়েছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা কি বলে থাকি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যদি সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই থাকে, ঠিক আছে, তাহলে এখানে দাম কিভাবে নির্ধারিত হবে? যোগান এবং চাহিদার ভিত্তিতে। যোগান এবং চাহিদার ভিত্তিতে কি হবে? বাজার দাম নির্ধারিত হবে। আচ্ছা, যোগান এবং চাহিদার ভিত্তিতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবস্থান করে। কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতা। কোন ধরনের বাজার থাকে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কিছু বুঝি না? বুঝি না। যে বাজারের মধ্যে একই ধরনের পণ্যের বিক্রেতা অনেকজন এবং একই ধরনের পণ্যের ক্রেতা অনেকজন, মানে সমজাতীয় পণ্যের ক্রেতা এবং বিক্রেতা বহু সংখ্যক, সেই বাজারকে আমরা কি বলি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আরেকটা বাজারের কথা জেনে নিন, সেটার নাম হচ্ছে একচেটিয়ামূলক বাজার। সেখানে কি রকম? যেখানে ক্রেতা থাকে অনেকজন, বিক্রেতা থাকে একজন। যেমন গুগল। হ্যাঁ, যেমন গুগল, ঠিক আছে, ও একজন, কিন্তু আমরা ব্যবহারকারী অনেকজন। ঠিক আছে, ফেসবুকও বলতে পারি। ঠিক আছে, ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা একটা চিনি। এখনো বাংলাদেশের মধ্যে আপনার কি 95% মানুষ কি ব্যবহার করে না? টুইটার ব্যবহার করে না। ঠিক আছে, অথবা আইডি নেই। ঠিক আছে, আচ্ছা, কবির সিং আছে, আপডেট মানুষ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আপনাকে রিভিউ দিছিলাম আমাকে। আচ্ছা, আমার আছে তাহলে স্যার টুইটার, ইনস্টাগ্রাম সবকিছু আছে তো স্যার, আমাদের থেকে অ্যাডভান্স। ইনস্টাগ্রাম চাই না, তবে টুইটার আমার অনেক দিন থেকে। আচ্ছা, আমার ছোটবেলা থেকে। না তেমন ছোট, আমি ক্লাস থেকে শেষে বাংলা থেকে মনে ইউজ করছি। আচ্ছা, যাই হোক, তো এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতেছি, ঠিক আছে, যেমন বাজারের মধ্যে যদি একটা পণ্য চলে আসে, এমন একটা পণ্য যে পণ্যটা মানুষ কিনতে আগ্রহী কিন্তু উৎপাদনকারী কেউ নেই, তাহলে ও সেই পণ্যটার দাম যাই বলবে, ক্রেতারা সেই মূল্যে পণ্যটা নিতে হবে, বাধ্য থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমরা গ্রামের মধ্যে ঠেকার দোকান নামে একটা শব্দ জানি না? হ্যাঁ, আচ্ছা, ঠেকার দোকান আর কি। ঠিক আছে, আচ্ছা, এইটাকে ঠেকার দোকান বলা হয় কেন? কারণ সে একচেটিয়ামূলক অবস্থান করে থাকে। ঠিক আছে, কারণ ওইখানে আশেপাশে অনেক কি মানে দোকান না থাকার কারণে একটা দোকান আছে, এখন সে যা ইচ্ছা সেই দামেই নিয়ে থাকে। সেটা হচ্ছে একচেটিয়ামূলক বাজারের সবচেয়ে সুন্দর উদাহরণ। ঠিক আছে, আর প্রতিযোগিতামূলক বাজার যদি সুন্দর উদাহরণ দেখতেছেন, তাহলে সেটা হচ্ছে যে টেরি বাজার। ঠিক আছে, অনেকগুলা কাপড়ের দোকান, সমজাতীয় কাপড় সবার কাছে আছে। ঠিক আছে, সেখানে পণ্যের দাম নির্ধারিত হয় কিসের মাধ্যমে? যোগান এবং চাহিদার ভিত্তিতে। বাজারে কি পরিমাণ যোগান রয়েছে এবং কি পরিমাণ চাহিদা রয়েছে, তার উপর নির্ভর করে কি হয়? পণ্যদ্রব্যের দাম নির্ধারিত হয়। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সর্বপ্রথম শুরু হয়েছিল কত সালে? ঠিক আছে, কত শতকে? 19 ও 20 শতাব্দীতে সম্পূর্ণ ইউরোপ জুড়ে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, সেটার নাম হচ্ছে কি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কারণ আমরা জানি যে একটা দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠার সময় সেই দেশের সরকার যদি সেটাকে নিয়ন্ত্রণ না করে, তাহলে খুব দ্রুতভাবে অর্থনৈতিক ব্যবস্থা উন্নতির দিকে চলে যায়। কারণ যেভাবে ইচ্ছা সে আপনি টাকা কামাতে পারতেছে, সেটা নৈতিক হোক বা অনৈতিক হোক, সেটা কোনো বাধা নিষেধ থাকে না। ঠিক আছে, যেমন আমেরিকার মধ্যে আপনি দেখেন, আমার দেশে যেটা অবৈধ, ওর দেশে সেটা কি বৈধতা রয়েছে, সেজন্য সে আমার থেকে অর্থনৈতিকভাবে অনেক বেশি এগিয়ে আছে। আমার দেশে আপনি যেমন এই যে আমরা কোচিং পরিচালনা করতেছি, ঠিক না? এই কোচিং পরিচালনা করতে গিয়ে আমরা অনেক ধরনের বাধা খাচ্ছি না, কিন্তু ওর দেশে কোনো বাধা নাই। যে যেটা উৎপাদন করবে করুক, কিন্তু সরকার সেটা কিনে মাথা ব্যথা দরকার নাই। সরকারকে নিয়ে মাথা ব্যথা করে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাই আমার দেশের মধ্যে আপনি মদ উৎপাদন করতে পারবেন না, যেখানে সেখানে মদ বিক্রি করতে পারবেন না, কিন্তু ওদের দেশের মধ্যে যেখানে সেখানে মদ বিক্রি করতে পারবে, যেখানে সেখানে উৎপাদন করতে পারবে। আমার দেশে অস্ত্র কারখানা নাই,
সরকার নিয়ন্ত্রণে, ওর দেশে সরকার নিয়ন্ত্রণে ছাড়াও পাবলিকলি ভাবে কি হয় অস্ত্র উৎপাদন হয়, ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে অর্থনৈতিক ব্যবস্থা যে স্বাধীনতা, এই স্বাধীনতা যদি দেওয়া হয় তাহলে মানুষ খুব দ্রুত কি করতে পারে, উন্নতি করতে পারে। কথা বুঝতে পারছেন আমাকে? আচ্ছা, সেজন্য আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি, এটা মূল আলোচনাটা ছিল, সেটা আলোচনা করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে বৃহদায়তন উৎপাদন। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যেহেতু কোনো বাধা নিষেধ নাই সরকারের, ঠিক আছে, যার ইচ্ছা তা কি করতে পারে, উৎপাদন করতে পারে, এবং যত ইচ্ছা। যেমন আমার দেশের মধ্যে আপনি যদি ওষুধ কোম্পানি খুলতে যান, ঠিক আছে, সরকারকে অনেক ধরনের জবাবদিহিতা করতে হবে। ঠিক আছে, সরকার এরপর বিবেচনা করবে যে আমার দেশের মানুষ কতজন আছে, অসুস্থ কতজন আছে, ঠিক আছে, এরপর কি পরিমাণ ওষুধ উৎপাদন হচ্ছে, গুণাবলী কিরকম, ঠিক আছে, সবগুলো বিবেচনা করে আর এক ওষুধ কোম্পানির প্রয়োজন আছে কিনা সেটা বিবেচনা করার পরে একটা ওষুধ কোম্পানিকে কি দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। ঠিক আছে, ব্যবসার জন্য অনুমতি দেওয়া হবে। কিন্তু ওর দেশের মধ্যে সেরকম না। ওই যে কিছুক্ষণ আগে বললাম পূর্ণ প্রতিযোগিতা, একজনে যেটা উৎপাদন করে সেটা আরো অনেকজন উৎপাদন করতে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাংলাদেশে যদি সেভাবে ওষুধ কোম্পানি উৎপাদন করতে দেয় তাহলে যে ওষুধের দাম 48 টাকা 98 টাকা, সেই ওষুধের দাম তো 5 টাকা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে দুইজনের সুবিধা, ভোক্তারও সুবিধা, ক্রেতারও সুবিধা। ভোক্তার কি সুবিধা? কারণ ভোক্তা অ্যাভেলেবল পণ্য পায় এবং বাজার যাচাই করে বাছাই করে তার পণ্য, তার পছন্দের পণ্যটা গ্রহণ করতে পারে, আর নির্দিষ্ট একটা সুলভ মূল্যে পণ্যটা পেতে পারে। কারণ কি বেশি প্রতিযোগিতা বেশি থাকে, বিক্রয় করার প্রতিযোগিতা বিক্রেতাদের মধ্যে বেশি থাকে, সেজন্য সে নির্দিষ্ট দামে পণ্য গ্রহণ করতে পারে। ঠিক আছে, আর বিক্রেতাদের একটা সুবিধা রয়েছে, ওদের কি সুবিধা, মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিক্রেতাদের একটা সুবিধা, সেই সুবিধাটা হচ্ছে ওরা কম মূল্যে বেশি পরিমাণ পণ্য কি করতে পারে, বিক্রি করতে পারে বিক্রেতারা। ঠিক আছে, কম মূল্যে বেশি, মানে কম লাভে বেশি পরিমাণ পণ্য কি করতে পারে, বিক্রি করতে পারে, এবং ওরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন আমাদেরকে? ওকে, এরপর চলে আসেন সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি। এখানে সম্পদের ব্যক্তি মালিকানা কি রয়েছে, স্বীকৃতি রয়েছে। প্রত্যেকের নিজস্ব উদ্যোগে যার যার উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করে সম্পদের পাহাড় গড়ে তোলার চেষ্টা চালায়। ওর যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদ কোথায় লাগাই দেশে, উৎপাদনের মধ্যে লাগিয়ে দেয়। আমার দেশের মধ্যে আপনি একটা ফ্যাক্টরি করতে যাচ্ছেন, আপনি যদি বলেন আমার থেকে 500 কোটি টাকা আছে, ঠিক আছে, সরকার আপনাকে এটা বলার সাথে সাথে যখন নিবন্ধন ফর্মের মধ্যে 500 কোটি টাকা লাগছেন, তখন এটা কোথায় চলে যাবে, কেসটা দুদকে চলে যাবে। দুদকে যাওয়ার পর সেখান থেকে আবার ইনকোয়ারি টিম বের হয়ে আপনার সম্পত্তি চার্জ করতে যাবে, তদন্ত করতে যাবে, সেখান থেকে আপনার ইনকাম ট্যাক্স তদন্ত করবে, এবার আসে ইনকাম দিকে, ঠিক আছে, এটা কোথা থেকে আসছে সবগুলো তদন্ত করতে যখন যাবে তখন আমরা কি পাই, বই পাই। যদি অবৈধ পথে উপার্জনকৃত টাকা যদি আমি পাহাড় করে থাকি, ঠিক আছে, সেই টাকাটা যদি আমি ইনভেস্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার কি লাগে, ভয় লাগে যে আমি যে উৎপাদনটা করতেছি, ঠিক আছে, সেটা ক্ষেত্রে সরকার কোনো ইনকোয়ারি করবে কিনা। কিন্তু ওর দেশে সেটা নাই, সেই সিস্টেমটা নেই। ওর দেশে যদি 1000 কোটি টাকাও লাগে সেখানে কেউ তলব করে না। কথা বুঝাতে পারছি? কারণটা হচ্ছে সেই দেশে অনৈতিকভাবে কেউ উপার্জন করতে পারে না, ওদের রুলস এন্ড রেগুলেশনটা হচ্ছে সেরকম। ঠিক আছে, আমার দেশে জাম বাজলে আমরা কি করি, ফুটপাত দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে যাই, কিন্তু ওর দেশে জাম বাজলে ওর এখানে দাঁড়াই থাকবে, ফুটপাত দিয়ে গাড়ি চালাবে না কখনো। চালাবে কি হবে, চালানোর সিস্টেম তো নেই, কারণ ফুটপাত না একটু উঁচু, কোথায় থেকে, রোড থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা হচ্ছে বৃহৎ উৎপাদন ব্যবস্থা, দ্বিতীয় নাম্বারটা বললাম সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি, 3 নাম্বার উৎপাদন এবং ভোগের স্বাধীনতা। যা যত খুশি তত উৎপাদন করতে পারবেন, যত খুশি তত ভোগ করতে পারবেন। যেমন আমি যদি ভারতের উদাহরণ দিই, ভারতের মধ্যে আপনি যদি চাই ইচ্ছা করে না, পকেটে টাকা থাকে, আপনি যদি 10 কেজি মাংস কিনতে পারবেন না, ঠিক আছে, 20 কেজি মাছ একসাথে কিনতে পারবেন না। এইভাবে যদি কিনেন আপনাকে সিআইডি ফোর্স এসে ধরবে, জিজ্ঞেস করবে তুমি এটা কি করার জন্য কিনতেছো। আপনি যদি বলেন খাওয়ার জন্য, তাহলে আপনাকে জরিমানা করে দেওয়া হবে, কারণ আপনি যে অতিরিক্ত কিনতেছেন, এটা বাজারের মধ্যে আপনি কি করতেছেন, যোগান কমাই দিচ্ছেন। বাজারের মধ্যে যখন যোগান কমে যাচ্ছে তখন চাহিদা বেড়ে যাচ্ছে, চাহিদা যখন বেড়ে যাবে তখন দাম অটোমেটিক বেড়ে যাবে। এই 100 ভারতের মধ্যে কত 150 কোটি মানুষ, 150 কোটি মানুষের বাজারকে নিয়ন্ত্রণ সেভাবে করতে হবে না ওদের। সেই জন্য দেখেন ওদের দেশের মধ্যে 2 বছরেও পণ্যের দ্রব্যের মূল্য কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু আমার দেশে প্রতিদিন দ্রব্য মূল্যের দাম পরিবর্তন হয়, আজকে 20 টাকা থাকলে কালকে 30 টাকা, এরপর দিন 90 টাকা। ঠিক আছে, এই প্রধান কারণ হচ্ছে বাজার আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না।
ঠিক আছে। আচ্ছা, সেটার কথা পরে আসতেছি। তো এখানে আমরা আমেরিকার দিকে চলে যাই। আমেরিকা, কানাডা, জাপান, কোরিয়া এসব উন্নত দেশ, ঠিক আছে। এই উন্নত দেশগুলা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে চলে। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এরপর দেখেন বুকের স্বাধীনতা। কি স্বাধীনতা? ওই যে বললাম, বুক যা ইচ্ছা তা বুক করতে পারবেন, কোনো সমস্যা নেই সেখানে, ঠিক আছে। প্রতিযোগিতা বিদ্যমান, সেটা তো প্রথমে বলছি যে একই ধরনের কি থাকে, অনেক সমাজে পণ্য অনেক বিক্রেতা এবং অনেক কি থাকে, ক্রেতা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। দেন এটা রেগুলেটর করে দেন, একে দেন। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? ভারসাম্য দাম ব্যবস্থাকে বুঝি, যেখানে চাহিদা এবং যোগানের ভিত্তিতে কি হয়, পণ্যদ্রব্যের দাম নির্ধারিত হয়। কিছু বুঝছেন আমার কথা, না বুঝেন নাই? আমি আবার বলতে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা সেই দাম ব্যবস্থাকে বুঝি যেই দামটা চাহিদা এবং যোগানের ভিত্তিতে কি হয়, নির্ধারিত হয়। বাজারের মধ্যে যোগান যদি কম থাকে, চাহিদা বেশি থাকলে দাম বেড়ে যাবে। আর যোগান কি রয়েছে, প্রচুর রয়েছে, চাহিদাও রয়েছে প্রচুর, তার দাম কমে যাবে, যেহেতু যোগান বেশি আছে, ঠিক আছে। যেমন শীতকালে কম্বলের দাম বেশি, চাহিদাও বেশি, যোগানও কি থাকে, যোগান থাকে কম, ঠিক আছে। এটা কৃত্রিম সংকট করে কিন্তু দোকানদাররা, ওদের গোডাউনে কিন্তু অনেক বেশি পরিমাণ যোগান আছে, কিন্তু দোকানের মধ্যে আমি 10 থেকে 15টা বেশি আনবে না, ঠিক আছে। শর্ট দেখাবে সব সময়, এগুলো বিক্রি করে আবার আনবে। কথা বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে ওরা কৃত্রিম সংকট তৈরি করে কি করে, সিজন ওয়ারি পণ্যগুলোর দামগুলো বাড়িয়ে দেয়। কিন্তু দেখেন কি, আপনি যদি গ্রীষ্মকালে কম্বল কিনতে যান, যে কম্বল শীতকালের মধ্যে কি 3000 টাকা, 3500, 4000 টাকা, সেই কম্বলটা আপনি পাবেন 2000 টাকা, 1500 টাকা পাবেন। কারণ তখন চাহিদা নাই, সবার গোডাউনে গোডাউনে ওই বিক্রি করার জন্য আনছে, যে সেগুলো বিক্রি করার পর কতগুলো হয়ে গেছে, ঠিক আছে। যেমন বর্ষাকালে ছাতি, একটা ছাতার দাম কমপক্ষে 400 টাকা, ঠিক আছে। আর যদি সেটা শীতকালে কিনতে যান ছাতা, তাহলে সেটার দাম হচ্ছে 200 টাকা, 150 টাকা, 220 টাকা, বুঝতে পারছেন? তাহলে এই যে পণ্যদ্রব্যের যে কি রয়েছে, দামের যে নির্ধারণ, সেটা কিসের উপর নির্ধারিত হয়? চাহিদা এবং যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। আচ্ছা, এরপরে উদাহরণটা দেখেন। এরপরে বৈশিষ্ট্যটা হচ্ছে অতিরিক্ত মুনাফা। আমরা বৃহৎ এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অতিরিক্ত মুনাফা অর্জন করা হয় কিন্তু। যেমন আপনি যদি আমেরিকা থেকে লোন নিতে চান বাংলাদেশের জন্য, ঠিক আছে, তখন আপনার লোনের এই সুদের হার আসবে কত টাকা? কমপক্ষে হলে 18% করে সুদ নেবে, ঠিক আছে। কারণ ওর থেকে অনেক টাকা, আর ওর মতো বেশি টাকা কেউ দিতে পারবে না, ঠিক আছে। ও বিশাল পরিমাণ টাকা আপনাকে লোন দিতে পারবে, তো আপনার থেকে বিশাল পরিমাণ টাকা লোনের প্রয়োজন আছে, ঠিক আছে। ছোটখাটো টাকার জন্য হচ্ছে না। যদি আপনার থেকে যদি বিশাল পরিমাণ লোনের প্রয়োজন হয়, তাহলে আপনি কার থেকে নেবেন? আমেরিকা থেকে নেবেন বাধ্যতামূলক হয়ে, ঠিক আছে। তখন সে বলবে যে আমাকে 18% সুদ দিতে হবে, আপনার থেকে দিতে হবে বাধ্যতামূলক হয়ে, ঠিক আছে। অর্থাৎ অধিক পরিমাণে কি করা যায়, অতিরিক্ত মুনাফা, ঠিক আছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অতিরিক্ত মুনাফা, যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি দেখেন, যেমন আমেরিকা থেকে আমরা অস্ত্র কিনি, আমরা না, সারা ওয়ার্ল্ড, শুধু উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপান, রাশিয়া, হ্যাঁ, পাকিস্তান, এই কয়েকটা দেশ ব্যতীত, ঠিক আছে। পাকিস্তান হালকা পাতলা কিনে, মনে হয় বেশি কিনে না। পাকিস্তান দেখো নিজে নিজে, হ্যাঁ, পাকিস্তান নিজে নিজে অস্ত্র উৎপাদন করে, হ্যাঁ। তো অল্প স্বল্প কিনে মনে হয়, যেগুলো ওদের দ্বারা এখনো পর্যন্ত তৈরি করা সম্ভব হচ্ছে না, হ্যাঁ। তাহলে এই যে দেখেন, তাহলে এই বিষয়টা যে বলতেছি, সেটা হচ্ছে যে অস্ত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে জাতিসংঘের আপনার গণনাকৃত সদস্যভুক্ত দেশ কয়টা? 195টা, ঠিক আছে। 195টা দেশের মধ্যে ধরেন আমরা 10 থেকে 15টা দেশ বাদ দেন, আর বাকি 160 থেকে 70টা দেশ আমেরিকা থেকে অস্ত্র কিনে থাকে। তাহলে এই অস্ত্র কিনা শুধু আমেরিকার থেকে, ঠিক আছে। আর ওর মতো আধুনিক অস্ত্র এখনো পর্যন্ত কেউ দিতে পারে না। রাশিয়া তৈরি করতে পারে, রাশিয়া নিজের কাছে রেখে দেওয়া, রাশিয়া বিক্রি করে না, কেন? ওর সিকিউরিটি মেইনটেইন করে। তারপরে যে আমি যদি অনেকে দিয়ে দেয়, আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অস্ত্র আমরা সবাই ওর থেকে কিনতেছি, ঠিক আছে। ও জানে যে অস্ত্র কিনতে হলে আমার থেকে আসতে হবে। যেমন সৌদি আরব যতগুলো অস্ত্র কিনে,
সবগুলা কান্ট্রি কিনে, আমেরিকা থেকে কিনে। তাহলে দেখেন অস্ত্রের একটা বাজার কে ধরে রেখেছে, আমেরিকা ধরে রেখেছে। এখন ও যে মূল্য বলবে আপনার থেকে সেই মূল্যে কিনতে হবে, কারণ ওর মতো অস্ত্র কেউ দিতে পারবে না, সেই কারণে। এরপর আসেন শ্রেণী বৈষম্য সৃষ্টি। হ্যাঁ, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়ে যায়। গরিবরা দিন দিন গরিব হতে থাকে, আর ধনীরা দিন দিন কি হতে থাকে, ধনী হতে থাকে। যেহেতু ও চায় যে ওর সম্পূর্ণ সম্পদ দিয়ে, একজন ধনী ব্যক্তি চায় যে ওর সকল সম্পদ এবং সকল সামর্থ্য দিয়ে কি করবে, সম্পদের পাহাড় করবে। তো আচ্ছা, একটা কথা আমাকে বলেন, এটা অর্থনীতির বিষয়। আপনি যদি সম্পদের পাহাড় করতে চান, তখন আপনার থেকে অবশ্যই একটা শ্রেণীকে নির্যাতিত করতে হবে, নিম্ন শ্রেণীকে নির্যাতিত করতে হবে, না ছাড়া আপনি কখনো কি হতে পারবেন না, অঢেল সম্পদের মালিক হতে পারবেন না। আপনার চোখে দেখা দেখেন, আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে দেখেন। বর্তমান অর্থ ব্যবস্থার মধ্যে আপনি যদি আপনার সৎ ইনকাম দিয়ে বড় লোক হতে চান, তখন কখনো পারবেন না। আপনার থেকে এক্সপোর্ট করতে হবে, শোষিত করতে হবে। কাকে শোষণ করবেন? নিম্ন শ্রেণীকে শোষণ করবেন। তো নিম্ন শ্রেণীকে যখন শোষণ করবেন, নিম্ন শ্রেণী তো কি থেকে যাবে, গরিবই থেকে যাবে, সে তার বড় লোক হতে হবে, কিন্তু আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন। যে আমার দেশের শিল্প ইন্ডাস্ট্রির মালিকদেরকে দেখেন, আমার দেশের শ্রমিকদেরকে 8 ঘন্টা কাজে লাগানোর পরে সে ওকে বেতন দিচ্ছে 8,000 টাকা, 10,000 টাকা। 8,000 10,000 টাকা তো ভাই ওর খাওয়া দাওয়া আর বাসা ভাড়াতে চলে যাচ্ছে, সেভিংস কোথায়? ও 15 বছর চাকরি করার পরেও ওর একটা মেয়ে, ও বিয়ে দিতে পারে না, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু 15 বছর পরে মালিক, যে মালিকের আন্ডারে ওর চাকরি করছে, সেই মালিকের ফ্যাক্টরি ছিল একটা, কিন্তু 15 বছর পরে ফ্যাক্টরি হয়েছে 15টা, গাড়ি হয়েছে 5টা, আর বাড়ি হয়েছে 10টা। ঠিক আছে? ওর মেয়ের বিয়েতে খরচ হয় 25 কোটি টাকা, আর শ্রমিকের মেয়ের বিয়েতে খরচ করার জন্য 2 লক্ষ টাকা থাকে না, মানুষ থেকে ধার নিয়ে করতে হয়। তাহলে এখানে নির্যাতিত হচ্ছে না, না হচ্ছে না? তাহলে এই বিষয়টা এখানে লক্ষ্য রাখতে হবে। এরপর আসেন শ্রেণী শোষণ, সেটা তো বলে দিলাম। ঠিক আছে? শ্রেণী শোষণ, বৈষম্য সৃষ্টি। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা দেখে আমি প্রায় 10টার উপরে কি বলছি, বৈশিষ্ট্যগুলো বলছি। ঠিক আছে? আরো অনেকগুলো বৈশিষ্ট্য আপনাদের বইয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরও যদি না বুঝেন তখন আমাকে জানাবেন। বুঝতে পারছি? এরপর চলে আসে নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা। নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা বা যেটাকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকে, ঠিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উল্টোটা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার নিয়ন্ত্রণ থাকতো না, ব্যক্তি স্বাধীনতা থাকতো। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উল্টো, সেখানে সরকার নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা কার্যকর থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে না। এই তিনটা ক্ষেত্রে, উৎপাদন, বন্টন, ভোগ, এই তিনটা ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করে থাকে। আপনি কতটুকু পরিমাণ খাবেন সেটাও সরকার নিয়ন্ত্রণ করে দিবে। আপনি জন্ম হওয়ার পরে কোথায় চাকরি করবেন সেটাও কি নিয়ন্ত্রণ করবে সরকার। আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করবেন সেটাও সরকার নিয়ন্ত্রণ করবে। কোনটা ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট পড়াবে সেটাও কি নিয়ন্ত্রণ করবে সরকার, নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে কি, কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যেমন রাশিয়াকে যদি বলি আপনি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়? হ্যাঁ, রাশিয়া, চীন, তারপর আপনার কিউবা, তারপর উত্তর কোরিয়া। ঠিক আছে? কিম জং এর এলাকা। ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলো, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? তারপর আছে সিঙ্গাপুর আছে। সিঙ্গাপুর কিন্তু আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আদলে বলতে পারি। কারণ সিঙ্গাপুরের মধ্যে আপনি যদি দেখেন, সিঙ্গাপুরে প্রতি বছর জন্ম নিতে পারবে 30 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর জন্ম নিতে পারবে। 30 লক্ষ ছেলে মেয়েকে সরকারি ব্যবস্থা চাকরি দিয়ে দেবে। এখানে বেসরকারি চাকরি কোনো কি নেই। বেসরকারি হোক সরকারি হোক, জব দেখে সরকারি। 30 লক্ষ স্টুডেন্ট বের হবে প্রতি বছর, কোথায়, সরি, হ্যাঁ, 30 লক্ষ স্টুডেন্ট বের হবে প্রতি বছর কোথা থেকে? ইউনিভার্সিটি থেকে। সেই 30 লক্ষেরই কি হবে? চাকরি হবে, আবার 30 লক্ষ কি হবে? জন্ম হবে। তার মানে দেখেন এখানে বেকারত্ব আছে, এখানে বেকারত্ব নেই। আমাদের সরকারি চাকরিও নাই, 30 লক্ষ চাকরি নেই। আমাদের সরকারের চাকরি তৈরি হয় প্রতি বছরে মিলে 2,500 থেকে, না, সবগুলা মিলে মনে হয় 10 থেকে 12,000 মতো চাকরি তৈরি হয়, সরকারের আদালত তৈরি হয়েছে। বর্তমান মনে হয় বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে আবার সরকারের অংশীদারিত্ব দিয়ে সেটাকে লক্ষখানেকের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কথা বুঝছেন? তা আমাদের দেশের জন্য বেকারত্বের সংখ্যাটা বেশি। যেমন যদি দেখেন, ন্যাশনাল, প্রাইভেট এবং পাবলিক সবগুলো মিলে প্রতি বছর অনার্স মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে 10 লক্ষের উপরে স্টুডেন্ট।
কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে বেসরকারি সরকারি সবগুলো মিলে 2.5 থেকে 2 লক্ষ টাকা, মানে 2.5 থেকে 2 লক্ষ। তো বাকি আরো 8 লক্ষ এগুলো কোথায় যাবে, আর 7.5 লক্ষ এগুলো কোথায় যাবে, এগুলো সব বেকার। ঠিক আছে, বেকারত্ব হলে দেশে অভিশাপ হয়ে যায়। জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারে তখন দেশের উন্নতি হয়, আর জনসংখ্যা যখন বেকারত্বের আদলে পড়ে যায় তখন দেশের অবনতি শুরু হয়ে যায়। যেভাবে আপনার পরিবারের মধ্যে উপযুক্ত সন্তান হওয়ার পরে আপনি যদি বাসার মধ্যে বেকার বসে থাকেন, আপনার পকেট খরচ যদি আপনার বাবা থেকে চালাতে হয়, সেই পরিবারের যেরকম অর্থনৈতিক উন্নতি হবে না, ঠিক একইভাবে কি দেশেরও সেই একটা পরিবার যেভাবে একটা দেশে সেভাবে পরিচালিত হয়। দেশেও তো আর মানুষকে জনসম্পদে পরিণত করতে পারছে না, হাতে কলমে শিখিয়ে দেবে। হ্যাঁ, এটা তো সবাই হ্যাঁ, এটাও একটা বিষয়। জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও কিন্তু এখানে কি করা হয়, যেমন বাইরের দেশে গিয়ে দেখেন আপনি, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বাইরের দেশে উন্নত দেশগুলোতে শিক্ষকতা করে কারা জানেন, মোর দ্যান ট্যালেন্টেড যারা কি রয়েছে, এই স্টুডেন্ট রয়েছে প্রতিটা ইউনিভার্সিটির মোর দ্যান ফার্স্ট টপ ক্লাস আপনাকে র্যাঙ্কার যারা, ঠিক আছে, টপ রেটেড যারা আছে, ওরা কি করে ইউনিভার্সিটিতে জব করে। আর এদের ইউনিভার্সিটি জব করার আগে বাধ্যতামূলক 2 বছর কোথায় পড়াইতে হবে, প্রাইমারিতে পড়াইতে হবে। মানে একদম লো ক্লাস নার্সারি কেজি বাচ্চা যেগুলো থাকে এগুলো একসাথে মিট করতে হবে। যদি দেখে যে ওই শিক্ষকটা ওই নার্সারি কেজির ছেলে মেয়েদের সাথে খুব ভালো বন্ধুত্বতা করে নিয়েছে, ওদেরকে পড়াতে পারতেছে, কোনো পিটাপিটি মারামারি না করে, তখন ওনাকে ভালো টিচার হিসেবে র্যাঙ্কিং দিয়ে ইউনিভার্সিটিতে পাঠানো হয়। ওনার ধৈর্যশীলতা যাচাই করা হয়েছে। ঠিক আছে, আর আমরা ইউনিভার্সিটির টপ র্যাঙ্কার গুলোকে ডাইরেক্ট ইউনিভার্সিটি দিয়ে দিই। ঠিক আছে, কারণ প্রাইমারি স্কুলে মাস্টার পদ থেকে লজ্জা লাগে। ঠিক আছে, এলাকায় যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ একটা মেয়ে যদি বিয়ে করতে যায়, ছেলে কি করে, প্রাইমারি স্কুলে মাস্টার পদ, তোর ডিগ্রি ফেল করে। ঠিক আছে, ওই ইউনিভার্সিটি টপ র্যাঙ্কার হয়ে কি হয়েছে। তো বাইরে বিশ্বের সাথে আমাদের দেশটা পুরোটা কি ভিন্নতা, সেটা কারণ সেটা অর্থনৈতিক বিষয়ের মধ্যে আসবে, সেটা বলবো তখন। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক বিষয়ের মধ্যে যাচ্ছিলাম, তাহলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক বিষয় বলতে কি বুঝি আমরা, যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উৎপাদন বন্টন ভোগ বিনিময় এই প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিত, ঠিক আছে, এবং সরকার নিয়ন্ত্রণ উপস্থিত থাকে, সেটাকে আমরা কি বলি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলি। ঠিক আছে, আচ্ছা, এবার আসলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিছু আমরা কিছু এই যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি, সেখানে হচ্ছে যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সম্পদ কার? সেখানে সম্পদ ব্যক্তির না, ঠিক আছে, সম্পদ সবগুলা কার? রাষ্ট্রের। সেই জন্য রাষ্ট্রকে দিতে হয়, ট্যাক্স দিতে হয়। যেমন বাংলাদেশে আমরা যারা বসবাস করি, ঠিক আছে, আমরা সবাই সরকারকে ট্যাক্স দিই না, সবাই সরকারকে ট্যাক্স দিই। যারা ইনকাম করে ওরা ট্যাক্স দেয়, যার থেকে জমি জমা আছে ওরা কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়। কারণ এই আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা সম্পদের মালিক নয়, ঠিক আছে, সম্পদের মালিককে আমাদের রাষ্ট্র, ব্যক্তি সম্পদের মালিক নয়, সম্পদের মালিককে রাষ্ট্র। এরপর হচ্ছেন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এখানে একটা সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে, মানে কেন্দ্রীয় যে নির্বাহী পরিষদ যেটাকে আমরা বলি, যেমন আওয়ামী লীগ সরকারের একটা এই সাধারণ সভা হয় না প্রতি সোমবারে, জানেন আপনারা সেটা, প্রতি সোমবারে একটা সাধারণ সভা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিদের। ঠিক আছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মধ্যে যে কেন্দ্রীয় কমিটির মধ্যে মনে হয় আওয়ামী লীগের 96 জন আছে, সেই 96 জনকে নিয়ে একটা কি হয়, প্রতি সপ্তাহে সোমবারে একটা কি হয়, বৈঠক হয়। ঠিক আছে, ওইটা হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক। ওইখানে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, পারস্পরিক বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে, সবগুলো নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ওইখান থেকে নির্ধারণ করা হয় যে বাজার দাম কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, বাজারের চাহিদা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোন পণ্যের যোগান কিরকম রয়েছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। ঠিক আছে, যেমন এই যে তেলের অবস্থা দেখেন নাই, দাম বাড়াবে বলছে শুধু একটু করে, শুরু হয়ে গেছে আন্দোলন। আবার আন্দোলনের তোকে পড়ে সরকার কি করছে, দোষ দিছে কাদের, কোষাগারের, বলছে কোষাগার হিসাব করতে ভুল করছে, আসলে সরকার তেলের দাম বাড়াচ্ছে না। ঠিক আছে, বাড়া দিছে, বাসের 27% বাড়া হয়েছে। সবাই বাড়াবে, ডিজেলের দাম যদি বাড়ে যায় তাহলে গ্যাসের দাম বেড়ে যাবে অটোমেটিক কয়েকদিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিচালনা নিয়ন্ত্রণ থাকে, ঠিক আছে, বাজার ব্যবস্থা। এবার আসেন ব্যক্তি উৎপাদন এবং উদ্যোগে নিয়ন্ত্রিত। ব্যক্তিগত উৎপাদন এবং উদ্যোগের নিয়ন্ত্রণ। সরকার, আপনি যদি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি চান আমি এই জিনিসটা উৎপাদন করবো, আপনি কখনো পারবেন না, আমাদেরকে পারমিশন নিতে হবে সরকার থেকে।
কোন অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া দরকার? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আপনি যদি একটা দোকানও দিতে যান তাহলে সেটা কি করতে হবে? ট্রেড লাইসেন্স করতে হবে, সরকার থেকে নিতে হবে, অনুমতি নিতে হবে, ঠিক আছে? বুকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, আপনি কতটুকু বুক করবেন সেটা ওই যে ভারতকে দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে? ভারতকে দিয়ে দেখাই দিলাম না, কতটুকু বুক করবেন সেটাকে নিয়ন্ত্রণ করে দিবেন, সরকার নিয়ন্ত্রণ করে দিবে, ঠিক আছে? ইচ্ছা কি দেবে, আপনি যা ইচ্ছা তা বুক করতে পারবেন না, ঠিক আছে? যেমন বাংলাদেশে দেখেন মদের দোকান কি अवेलेबल আছে বাংলাদেশে? হ্যাঁ, বার কি अवेलेबल আছে? বার अवेलेबल নাই। আমি আমার এলাকায় বলি শান্তনা পুরো শান্তনা একটা বার আছে, মানে একটা মদের দোকান আছে। হ্যাঁ, যে কেউ গিয়ে সব সময় খেতে পারবে না, গোপনে রাত্রে বা গভীর রাতে এরকম টাইমের মধ্যে গিয়ে বুক করতে পারবে না, যে কেউ গেলে দিবে না, ঠিক আছে? যে কেউ গেলে দিবে না, যে ওইখানকার রেগুলার কাস্টমার ওর সাথে যেতে হবে, না হলে এখানে দেওয়া যাবে না। না, ওইখান থেকে খেলে কিছু করবে না, বাট আপনাকে দেওয়ার অনুমতি নেই। রেগুলার কাস্টমারদের সাথে আপনি গেলে তখন আপনার থেকে রেজিস্ট্রেশন মুক্ত হতে হবে, সেখানে আপনার থেকে রেজিস্ট্রেশন মুক্ত হতে হবে। যেমন এই যে পরিমণি নিয়ে লাঞ্ছনা বঞ্চনা হলো না, এখানে ক্লাব না, এটা একটা ক্লাব না, বৈধ বৈধ। হ্যাঁ হ্যাঁ, এটা বৈধ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি কর্তৃক কি থাকে, লাইসেন্স থাকে, বুঝছেন? ওকে কয় বোতল মদ দেওয়া হবে সেটাও রেজিস্ট্রেশন আছে, ওর কাস্টমার কয়জন সেটা কি করতে হবে, চার্জ দিতে হবে, বুঝছেন? এখানে এনআইডি কার্ড মনে হয় প্রয়োজন এখন বর্তমানে, ঠিক আছে? তো মদের দোকানের মালিক কিন্তু দুধ খায়, কিন্তু কাস্টমারের মদ খায়, বুঝতে পারছেন? আচ্ছা, ওর কথা হচ্ছে আমি ইনকাম করব, যেটাই করে ইনকাম করি না কেন, ঠিক আছে? কারণ বাংলাদেশে আবার মদের দোকানে দেওয়ার বৈধতা রয়েছে, কারণ আমরা বাঙালিদের জন্য মদ, মানে মুসলমানদের জন্য মদ হারাম, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের জন্য, ওদের মনোযোগী, ওরা হালাল চিন্তা করে। চাকমা মারমা ওরা কিন্তু মদ সব সময় খেয়ে থাকে, ঠিক আছে? তো আমরা যেহেতু এই যে কি সংকর জাতি, আমরা যেহেতু বহুজাতিক একটা দেশ, ঠিক আছে? এখানে অনেকগুলো জাতি রয়েছে, তো আপনি শুধু একটা জাতিকে বিবেচনা করে কিন্তু মদের দোকান উগ্র করতে পারবেন না, অন্য জাতিগুলো বঞ্চিতের শিকার হবে, ঠিক আছে? মনে করেন আপনি এক জায়গায় 10 জন মানুষ আছে, 10 জন মানুষজন দুজন অন্ধ আর একজন দেখতে পারে, আপনি কেউ দুজনের জন্য বিচার ওই হাতে লিখে অন্ধদের জন্য স্কুলতে হাতে করে দেবে, আপনি দুজনের জন্য কি সবাইকে হাতে অক্ষর দিয়ে বুঝিয়ে বুঝিয়ে করাবেন? এটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে যখন ব্যক্তি ক্ষেত্রে থাকে তখন সেটা ব্যক্তি পর্যায়ে আলোচনা করতে পারি আমরা, কিন্তু যেটা পুরো জাতির স্বার্থে চলে যায়, তখন যে আমরা বাংলাদেশে যদি আমরা যেমন সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের উপর যদি নির্যাতন করি, তাহলে সেটা কি হবে, যে হিউম্যান রাইটস কর্তৃক আমাদের দেশের প্রতি কেস হয়ে যাবে। বাংলা যদি যে মদের দোকান না রাখে, তখন এই যে চাকমারা কি করবে, আন্দোলন শুরু করে দেবে, ঠিক আছে? তার ওদের ব্যবসাটা হচ্ছে মদ উৎপাদন করা, তাহলে আর হিন্দু সম্প্রদায় কি বলবো, আমরা চাহিদা অনুযায়ী মদ পাচ্ছি না, ঠিক আছে? মদ লাইসেন্স দেওয়া হচ্ছে না, তখন ওরা কি করবে, আন্দোলন শুরু করে দেবে, তখন হিউম্যান রাইটস এসে বলবে যে এখানে কিছু মানুষের কি করা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে, বাংলাদেশের নামে কেস হয়ে যাবে, জাতির সঙ্গে সেটা বিচার করবে। অন্য দেশের ক্ষেত্রে হয়, বাংলাদেশে একটু বেশি হয়, কারণ বাংলাদেশের ডেভেলপিং কান্ট্রি, আমরা উন্নতির দিকে যাচ্ছি যে, আর যারা উন্নত হয়ে গেছে ওদের কোনো সমস্যা নেই, ওরা তো অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যারা উন্নত হয়ে গেছে ওরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আর যারা বর্তমান চলতেছে সেই পথে, সেই অগ্রযাত্রায় পথিক, ঠিক আছে? ওদের একটু সমস্যা হয়, ওদের একটু তদারকিতে রাখা হয় বেশি, বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ, এরপর হচ্ছে যে ন্যায্য বন্টন করে, প্রতিটা পরিবার যাতে প্রতি মাসে 1 বস্তা করে চাল পায় সেই ব্যবস্থা সরকার করে থাকে, প্রতিটা পরিবার 1 বস্তা করে যাতে চাল পায়, প্রতিটা পরিবার যাতে 3 কেজি করে ডাল পায়, প্রতিটা পরিবার যাতে 5 কেজি করে পেঁয়াজ পায়, 10 কেজি করে, সদস্যের উপর নির্ভর করে যে পরিমাণ পণ্য হতে কিনা দরকার সেই পরিমাণ পণ্য কেনার মতো করে সরকার বাজারের মধ্যে যোগান দিন কি করে সরবরাহ করে থাকে। আর যদি অতিরিক্ত পরিমাণ পণ্য যদি বুক করা শুরু করে, সেটা সরকার বুঝতে পারে, ঠিক আছে? তখন সরকার বাজারের মধ্যে কি লাগাই দেয়, এই যে আপনার কি নামাই যায়, সিভিল সার্জন করে নামাই দেয়, সিআইডি নামাই দেয় বাজার নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর যে শোষণহীন সমাজ ব্যবস্থা, এটা কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সুবিধা, সেটা হচ্ছে শোষণহীন সমাজ ব্যবস্থা। এখানে শোষণ সমাজ তৈরি হয় না, কারণ সেখানে আপনি অধিকতর টাকা ইনকামও করতে পারবেন না, আবার অধিকতর খরচ করতে পারবেন না, আবার কেউকে নির্যাতিত করে, কেউকে নিষ্পেষিত করে আপনি টাকা ইনকাম করে সেই রাস্তাও কিন্তু সেখানের মধ্যে নাই, কারণ আপনার ইনকাম, আপনার ভোগ, আপনার উৎপাদন সবগুলোকে নিয়ন্ত্রণ করতে
সরকার। প্রতিষ্ঠান আপনি চালাবেন, কিন্তু ওই শ্রমিকদেরকে কত টাকা বেতন দিবে সেটা নির্ধারণ করবে কে? সরকার। কথা বুঝছেন? এরপর হচ্ছে যে আপনার দাম ব্যবস্থা অনুপস্থিত। দাম ব্যবস্থা অনুপস্থিত বলা হয় কেন? কারণ এখানে আপনি তো কি এই যোগান এবং চাহিদার ভিত্তিতে কোনো দাম নির্ধারিত হচ্ছে না। দাম নির্ধারণ করতেছে কে? সরকার নির্ধারণ করতেছে। ঠিক আছে? মুনাফা অনুপস্থিত, যে কিছুক্ষণ আগে বললাম অতিরিক্ত মুনাফা অর্জন করা তো সম্ভবই না। ঠিক আছে? আচ্ছা, শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। শ্রমিকদেরকে নির্যাতন করা না হলে তো ওদের স্বার্থ রক্ষা হবে। ঠিক আছে? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হলে। যেমন আপনারা মনে হয় ছোট ছিলেন তখন 2005 সাল 6 সালের দিকে প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছিল, শ্রমিক আন্দোলন। ঢাকাতে নারায়ণগঞ্জের মধ্যে অনেক শ্রমিক মারা গেছিল, প্রায় 18-19 জন করে প্রতিদিন মারা যেত। ঠিক আছে? পুলিশের গুলিতে। এই সময় শ্রমিকদের বেতন ছিল 4,500, 5,000, 3,500 টাকা, এত টাকা বেতন ছিল। ঠিক আছে? বাসা ভাড়াগুলো কম ছিল, 1800, 2000, হ্যাঁ এরকম 1200 আর 1500 এরকম বাসা ভাড়া ছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টা কি হলো? পরবর্তীতে শ্রমিক আন্দোলনের পরে সরকার এমন ভাবে করে দিল যে দৈনিক 8 ঘন্টা করে চাকরি করবে, আর 8 ঘন্টার জন্য সর্বনিম্ন বেতন হচ্ছে কত টাকা? 7,300 টাকা সর্বনিম্ন বেতন। তুমি যদি একদম নতুন ঢুকো তখন তোমাকে 7,300 টাকা বেতন দেওয়া হবে। এরপরে কাজের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী তোমার বেতন দেওয়া হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই বিষয়টা। এরপর আসেন যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে? একটা হচ্ছে কর্মনিশ্চয়তা। কিছুক্ষণ আগে বলছি কর্মনিশ্চয়তা, আমরা গিয়া দিয়ে সিঙ্গাপুরের কথা দিয়ে। ঠিক আছে? কর্মনিশ্চয়তা, যে পরিমাণ ছেলে মেয়ে জন্ম হবে সেই পরিমাণ ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে, সেই পরিমাণ ছেলে মেয়েকে সরকারকে দিবে, চাকরি দিবে। সেখানে কর্ম অনিশ্চয়তার কোনো কি থাকে না, সম্ভাবনাই থাকে না। 100% কর্মনিশ্চয়তার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনি নিজে নিজে পড়তে গেলে এগুলো কঠিন হয়ে যাবে, সেজন্য আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? এরপর চলে আসে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা দুইটা নিয়ে অলমোস্ট আলোচনা করে নিয়েছি। লাস্ট ওয়ানটা হচ্ছে কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবার আসে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টা হচ্ছে যে সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুই অর্থনৈতিক ব্যবস্থার অসুবিধাসমূহকে বাদ দিয়ে সুবিধাসমূহ গ্রহণ করে যে অর্থনৈতিক ব্যবস্থা হয়েছে তার নাম হচ্ছে কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমি আবার বলতেছি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতেছি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুই অর্থনৈতিক ব্যবস্থার অসুবিধাসমূহকে বাদ দিয়ে শুধুমাত্র সুবিধাসমূহ নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয়েছে তার নাম হচ্ছে কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। সিফাত, কি বুঝতেছেন না কান্না করতেছেন? তোমার চোখে পানি আসছে? আচ্ছা, আমি বুঝতে কান্নাকাটি করতে হবে। আচ্ছা, তাহলে এরপর আসো যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি আমরা বুঝতে পারছি না, বুঝি নাই? আচ্ছা, তাহলে সুবিধাগুলো কি ছিল? গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাগুলো কি ছিল? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ছিল। ঠিক আছে? ব্যক্তি স্বাধীনতা ছিল। ঠিক আছে? উৎপাদন এবং ভোগের ব্যক্তি স্বাধীনতা উপস্থিত ছিল। ঠিক আছে? আচ্ছা, আর কি ছিল? যেটাকে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে থাকি। ঠিক আছে? যোগান এবং চাহিদার ভিত্তিতে কি হতো? দাম নির্ধারিত হতো। তাহলে এটা হচ্ছে কিসের সুবিধা? জনগণের অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাগুলো। ঠিক আছে? এবার আসেন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাগুলো কি কি? এই কর্মনিশ্চয়তা। ঠিক আছে? শোষণহীন সমাজ। ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার কি নাম বলে যে এই অসমতা বন্টন মানে যেখানে কি ছিল না, কোনো এই অসমতা ছিল না, মানে ধনী গরিব কোনো কি ছিল না, ভেদাভেদ ছিল না। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার সরকারের ভর্তুকি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে সরকার ভর্তুকি দেয়, প্রচুর পরিমাণ টাকা দিয়ে সরকার। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে বললাম যোগান এবং চাহিদার ভিত্তিতে দাম ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কি হয় না, নির্ধারিত হয় না, সেখানে দামটাকে নির্ধারণ করে দেয় সরকার। তখন সরকার কি করে? যদি প্রয়োজন হয় বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার নিজের টাকা দিয়ে কি করে? ভর্তুকি প্রদান করে। ভর্তুকি মানে ধরেন একটা দেশের জন্য চাল লাগবে যে 500 কোটি টাকা, সেখানে দেশের মানুষ ইনকাম করে টাকা দিতে করতেছে 400 কোটি টাকা।
আর 100 কোটি টাকা শোধ না, 100 কোটি টাকা কে দিবে? সরকার দিবে। কিন্তু তারপরেও সরকার চাই যে দেশের মানুষ খেয়ে পরে বাঁচুক এবং দামটা শিথিল থাকুক। কথা বুঝছেন? এইগুলো হচ্ছে সুবিধা। যেমন এগুলোর মধ্যে আমি ফ্যাক্ট আপনাদেরকে বলে যে বাংলাদেশ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ। কেন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ কেন? দেখেন ভোগের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা আছে। এটা অর্থনৈতিক ধনাত্মক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? আবার জমির ক্ষেত্রে জমির ব্যক্তিগত মালিকানা আমাদের স্বীকৃতি নয়। আমরা কি রাষ্ট্রীয় মালিকানা শিক্ষিত? যদি তারা ব্যক্তিগত মালিকানা শিক্ষিত হতাম তাহলে আমার জমির উপর আমি ট্যাক্স কেন দিব? আমি কর কেন দিব? ঠিক আছে? যেহেতু রাষ্ট্র মালিকানা আমি পরিচয় দেওয়া হচ্ছে সেহেতু আমার জমির উপর থেকে দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে? এরপর হচ্ছে উৎপাদন এবং বন্টন। উৎপাদনের ক্ষেত্রে কি নাই স্বাধীনতা? নাই, কিন্তু বন্টনের ক্ষেত্রে স্বাধীনতা আছে। ঠিক আছে? এরপর দেখেন এই যে ভর্তুকির কথাটা বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশ সরকার ভর্তুকি দিচ্ছে না? প্রতি বছর আমাদের খাদ্যের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে না? তাহলে ভর্তুকিটা কোন সমাজে? এটা কোন অর্থনৈতিক ব্যবস্থা? এটা কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। দেখছেন সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুটোটা মিলেই কি করতেছে বাংলাদেশ সরকার এই দেশ পরিচালনা করতেছে। মানে এটা তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। কথা বুঝতে পারছেন আপনাদেরকে? এরপর চলে যায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি বলা হয়েছে? কোরআন এবং সুন্নাহ মতে, কোরআন এবং সুন্নাহ মতে, ঠিক আছে, এবং কিয়াজের উপর ভিত্তি করে, ইসমা এবং কিয়াজের উপর ভিত্তি করে যে ইসলামী যে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? সুন্নাহ এবং কোরআন, কোরআন সুন্নাহ মতে, ঠিক আছে, এবং ইসমা এবং কিয়াজের ভিত্তিতে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তার নাম হচ্ছে কি? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এবার আসেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের উৎপাদন উপকরণ হচ্ছে তিনটা। উৎপাদন উপকরণ কয়টা? তিনটা। একটা হচ্ছে কি ভূমি, একটা মূলধন, আর একটা হচ্ছে কি শ্রম। কিন্তু ধনতান্ত্রিক সংস্থা থেকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে উৎপাদন উপকরণ হচ্ছে চারটা। সেই চারটা কি কি? ভূমি, মূলধন, শ্রম, সংগঠন। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সংগঠনটা বাদ, বাকি তিনটা উপস্থিত রয়েছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যাকাত দেওয়াটা ফরজ। যাকাত, দান খয়রাত। তারপর হচ্ছে যে এই যে যাকাত করা, দান খয়রাত করা, আর একটা হচ্ছে যে কি ফিতরা দেওয়াটা ফরজ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। আর হারাম গুলো হচ্ছে যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হারাম হচ্ছে যে হ্যাঁ সুদ, ঘুষ, মদ, এগুলো কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি হারাম। এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে নিম্ন শ্রেণীকে কি করা? শোষণ করা, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। আর নিষিদ্ধ করা হয়েছে কি? নিষিদ্ধ করা হয়েছে জমাকৃত পণ্য দীর্ঘদিন রেখে অতিরিক্ত দামে বিক্রয় না করা, অর্থাৎ মজুদ পণ্য। ঠিক আছে? মজুদ পণ্য দীর্ঘদিন রাখা যাবে না, রাখলে সেটা অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না। যদি আমরা দেশের চাহিদা পূরণের জন্য সেটা দীর্ঘদিন রাখি বা সেটাকে অতিরিক্ত দামে বিক্রি করা যাবে। যেমন টমেটো যদি আপনি সিজনের মধ্যে 10 টাকা কেজি ধরেন, তাহলে সিজনের পরে সেটাকে আমরা 15 টাকা বা 18 টাকা বা 20 টাকা ধরতে পারি। কিন্তু সেটাকে সিজনের পরে 100 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিক্রি করার কোনো সিস্টেম নেই। আছে? নাই। সেভাবে বিক্রি করা যাবে না। সেটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হারাম বলা হয়েছে। এরপর চলে আসি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু দিকগুলো নিয়ে আলোচনা করে, কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফরজ বিষয়গুলো, যেটা কিছুক্ষণ আগে বললাম আমি আপনাদেরকে। যাকাত, সাদকা, এগুলো হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি ফরজ। ঠিক আছে? বন্টন ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় বলা হয়েছে যে জুলুম এবং শোষণ নিপীড়ন চালাতে পারবে না। ঠিক আছে? সম্পদ বন্টন করতে হবে। সম্পদ কি করতে হবে? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ বন্টন করার সহজ একটা সিস্টেম হচ্ছে যাকাত। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেছেন যাদের থেকে অর্ডার পরিমাণ সম্পদ হয়েছে, তোমার অর্ডার পরিমাণ সম্পদ থেকে তুমি কি করো? তোমার থেকে যদি কি হয় এই 7.5 কোটির উপরে যদি সম্পদ থাকে, নগদ অর্থ থাকে, ঠিক আছে, নগদ অর্থ থাকে এবং 7.5 তোলার উপর চেয়ে, মানে বর্তমানে 52 তোলার উপর চেয়ে, তার মানে 52,000 টাকার অধিক যদি বর্তমানে সম্পদ থাকে, 52,000 টাকার অধিক যদি সম্পদ থাকে, সেই ব্যক্তির উপর কি খরচ? যাকাত খরচ। ঠিক আছে? তাহলে দেখেন 52,000 টাকা অধিক যদি সম্পদ থাকে, তাহলে সেই ব্যক্তির টাকা থেকে নগদ টাকা থাকে, সেই ব্যক্তির খাওয়া পাওয়া তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু যার থেকে নাই 52,000 টাকা পরিমাণ সম্পদ, যার থেকে নাই, তাকে যাকাত দেওয়াটা খরচ। কে দিবে? যার থেকে 52,000 টাকা পরিমাণ সম্পদ আছে সে দিবে। কাকে দিবে? যার থেকে 52,000 টাকা পরিমাণ সম্পদ নাই তাকে দিবে। এবার আপনি যদি 52,000 টাকা পরিমাণ সম্পদ আছে, ওকে যদি যাকাত দেন, তাহলে সেটা যাকাত বলে গণ্য হবে না।
বুঝতে পারছেন না বুঝি নাই? এটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা জাকাত বন্টনের ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, কেউ সম্পদের মালিক নয়। সম্পদের মালিক ব্যক্তিও নয়, রাষ্ট্রও নয়, কে মালিক? মালিক কে? আল্লাহ। ঠিক আছে, সেজন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় যে এই যে আমার দেশ, এটা আমার দেশ নয়, এটা হচ্ছে কার দেশ? আল্লাহর দেশ। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর এই সৃষ্টিকৃত একটা রাষ্ট্র, কিন্তু আমি হলাম ওনার গোলাম, আমি হলাম নিয়ন্ত্রণকারী। ঠিক আছে, সেজন্য ইসলামী অর্থ ব্যবস্থা সম্পদের মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। সেজন্য ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এই করটা নেওয়া হয় না। কি নেওয়া হয় না? ইসলামী অর্থ ব্যবস্থায় কর নেওয়া হয় না। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যেটাকে বলা হয় সেটা হচ্ছে হ্যাঁ, মানে ইনকামের উপর একটা কি নেওয়া হয়, ট্যাক্সের মতো আর কি। ঠিক আছে, এটাকে নাম বলা হয়েছে হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, আমি ঠিক মনে নাই আমার থেকে। এই বিষয়টা নেওয়া হয় ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। ঠিক আছে, আর ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় জারি রয়েছে, ট্যাক্স কাদের থেকে নেবে? যারা অমুসলিম। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় ওদের থেকে ট্যাক্স নেওয়ার জায়েজ রয়েছে। যারা মুসলিম, হ্যাঁ, যারা বাইরে থেকে এসে দেশে ব্যবসা করে ওদের থেকে ট্যাক্স নিতে পারবে সরকার। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় সেটা জায়েজ রয়েছে, কারণ এটা ওর দেশ নয়। ও ব্যবসার জন্য এখানে আসছে, যে দেশে ব্যবসা করতেছে সে দেশ থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, কামিয়ে টাকা নিয়ে যাচ্ছে না, সেখানে দেশের সরকারকে কিছু দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ট্যাক্স। কথা বুঝতে পারছি? হারাম এবং হালালের বিধান ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ইসলামী মানে দেশের মানুষের উপর ট্যাক্স আনা যাবে না, দেশের মানুষের উপর ট্যাক্স দেওয়া যাবে না, জাকাত ফিতরা দিতে হবে। কারণ জাকাত ফরজ আছে। ঠিক আছে, আর ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে জাকাত কিন্তু জাকাতকে দেওয়া কিন্তু জায়েজ নাই। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে জাকাত দিবেন যে সরকারি কোষাগারে, সরকার কি করবে? সরকারি কোষাগার থেকে সরকার লিস্ট করে বন্টন করবে। ওরা প্রথমত স্যার নিজের আত্মীয়-স্বজন মধ্যে কে আছে বা তাদেরকে দেওয়া, এগুলো আপনি লিস্ট দেওয়ার অধিকার রাখেন। আপনি আপনার পক্ষ থেকে যখন আপনি জাকাত দিবেন 1,25,000 30,000 টাকা যখন জাকাত সরকারি ফান্ডের মধ্যে আপনি ঢুকাবেন, তখন সেই সাথে আপনি একটা লিস্ট দিতে পারেন যে আমার আত্মীয়-স্বজনের মধ্যে এই ব্যক্তিগুলো কি রয়েছে, অভাবী রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আমার দেশে নিয়ন্ত্রণ, কারণ আমাদের দেশ প্রথমত বললাম মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এই সমস্যা করতে ব্যবস্থা। আমাদের জনসংখ্যা যদি 3-4 কোটি 5 কোটি হয় তাহলে সব কিছু সম্ভব হবে। আমরা স্যার ফাত্তন্ন স্যার মায়ের করে স্যার 5 কোটি জনসংখ্যা স্যার দেশ স্যার আমাদের থেকে কয়েক গুণ বড়, তারপরে কেন ভাবতেছে না? আচ্ছা, সেটা ক্ষেত্রে কিছু কম করে বলবো। ঠিক আছে, জনসংখ্যা স্যার কোনো ফ্যাক্ট না। আচ্ছা, সেটা ক্ষেত্রে কিছু কম করে বলবো। হ্যাঁ হ্যাঁ, যেটা কিছুক্ষণ পরে বলবো, এখন আমি বলতে চাই তাহলে। হ্যাঁ, এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রসেস রয়েছে। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এখানে রাষ্ট্র বা সরকার কোনো ধরনের দাম ব্যবস্থা কি করে নির্ধারিত করে না, সম্পূর্ণ দামকে নিয়ন্ত্রণ করে। বাজার যোগান এবং চাহিদার ভিত্তিতে কি হবে? দাম নিয়ন্ত্রিত হবে। এরপর যে সুদ বিহীন অর্থনৈতিক ব্যবস্থা, ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় সুদকে হারাম বলা হয়েছে। ঠিক আছে, সুদকে কি বলা হয়েছে? মুনাফাকে হালাল বলা হয়েছে। ঠিক আছে, মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সুদ নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় পর প্রদত্ত। ঠিক আছে, আর মুনাফা নির্দিষ্ট সময় পর প্রদত্ত কিন্তু নির্ধারিত নয়। ঠিক আছে, মুনাফার মধ্যে ঝুঁকি থাকে, মানে ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। ঠিক আছে, কিন্তু সুদের মধ্যে ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি থাকে না। সেটা হচ্ছে সুদ এবং মুনাফার মধ্যে বিশেষ পার্থক্য। এরপরে আসেন শ্রমিকদের অধিকার। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় বলা হয় যে শ্রমিকদের কবল থেকে কাম করার আগে ওর অধিকার দিয়ে দেওয়া হবে, মানে ওর টাকা কালেক্ট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিশেষ একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভিক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে, কর্মকে উৎসাহিত করা হয়েছে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভিক্ষা দেওয়াটা কি নয়? জায়েজ নাই। তবে তিনটা ক্ষেত্রে ভিক্ষা দেওয়া জায়েজ আছে। সেটা হচ্ছে যে যে ব্যক্তিকে ভিক্ষা দিব সেই ব্যক্তি যদি সন্তান হারা হয়, ঠিক আছে, তবে সেখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে উনি যদি ইনকামের অক্ষম হয়, ইনকাম করার অক্ষম, মানে আয় রোজগার করতে অক্ষম, সেরকম ব্যক্তি যদি সন্তান সন্ততি বা না থাকে, সেই ক্ষেত্রে ওনাকে ভিক্ষা দেওয়াটা কি রয়েছে? জায়েজ রয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে জায়েজ রয়েছে, যিনি হচ্ছেন নও মুসলিম, যেটাকে আমরা বলে থাকি নও মুসলিম, এটাকে ভিক্ষা না, দান বলতে হবে। ঠিক আছে, নও মুসলিম মানে হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে সে মুসলমান হয়েছে, তাকে তার ঘর বাড়ি সয় সম্পদ সবগুলো থেকে বঞ্চিত করা হয়েছে, তখন সেই ব্যক্তির দায়ভার আমরা মুসলমান নিতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দান করা উৎসাহিত রয়েছে। আর সবচেয়ে বেশি উপকার হয় সেই ব্যক্তির জন্য যদি একটা চাকরির ব্যবস্থা বা স্থায়ী কোনো একটা ইনকাম ব্যবস্থা করে দেন, তাহলে। আরেকটা ক্ষেত্রে জায়েজ রয়েছে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে ভিক্ষা দেওয়া জায়েজ রয়েছে? যদি কোনো
আত্মসম্মানশীল ব্যক্তি, উনি একসময় আত্মসম্মানশীল মানে আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ছিল, স্বয়ং মানে স্বয়ংবার একজন ব্যক্তি ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে ওনার আর্থিক অবস্থা অবনতির কারণে উনি খেতে পারতেছে না, কিন্তু মুখ ফুটে কেউ কেউ বলতে পারতেছে না যে আমি অসহায় বা আমি দারিদ্র্যের মধ্যে রয়েছি, ঠিক আছে। যেমন বিশেষ করে শিক্ষক শ্রেণী যারা রয়েছে, ঠিক আছে, লকডাউনের মধ্যে, ঠিক না, আমাদের ইনকাম ছিল, আমাদের ইনকাম ছিল 18 মাস আমাদের কোনো ইনকাম ছিল না, অনেক পরিবার অনেক না খেয়ে অনেকদিন থাকতে হয়েছে, ঠিক আছে। এটা আমি দেখছি, আমি পার্সোনালি দেখছি, ঠিক আছে। অনেক পরিবার না খেয়ে থাকতে হয়েছে, আবার অনেক শিক্ষক গার্মেন্টসে চাকরি করছে, অনেক ম্যাডাম দেখছি গার্মেন্টসে চাকরি করছে, ঠিক আছে। অনেক টিচার দেখছি কি করছে, এই যে তোমরা ফেসবুকে দেখছো আলু বিক্রি করছে মনে হয়, ঠিক আছে, আলু বিক্রি করছে, ডাল বিক্রি কোনো স্কুলের সামনে নেই, ঠিক আছে। তাহলে উনি একজন শিক্ষক পেশার মানুষ, উনি মানুষ গড়ায় কারিগর করেন, তাই কি বলতে হচ্ছে এই পদে নেমে আসতে হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মানায় না, এটা ভদ্র সমাজে মানায় না কখনো, ঠিক আছে। তখন ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কি দেওয়া দরকার, এটাকে ভিক্ষা বলা হয় না, দান দেওয়া দরকার, ঠিক আছে, দান করা দরকার। কথা বুঝতে পারছি? এখানে ভিক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে। সামাজিক নিরাপত্তার বিধান, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সামাজিক নিরাপত্তার বিধান বলতে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় বলা হয়েছে সামাজিক নিরাপত্তার বিধান ধনীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে গরিবদের খোঁজ খবর নেওয়ার জন্য। তোমরা যে ধনী, তোমাদের দায়িত্ব হচ্ছে গরিবদের কি নেওয়া, খোঁজ খবর নেওয়া, ঠিক আছে। না হলে তোমার যে সম্পদ সেটা তো তোমার সম্পদ নয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন রক্ষণাবেক্ষণ করার জন্য, ঠিক আছে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় বলা হচ্ছে তোমার যে জ্ঞান সেটা তোমার নয়, সেটা আল্লাহর দেওয়া দান, ঠিক আছে। তোমার যে সম্পদ সেটা তোমার নয়, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া দান, তুমি পরিশ্রম করছো, আল্লাহ তোমাকে দিয়েছেন, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা বলেছে তোমাকে যে সম্পদ আমি দিয়েছি সেই সম্পদের 25% তুমি আমার রাস্তায় দান করো, সবকিছু তুমি খেয়ে যাও, বসে থাকিও না, ঠিক আছে। 25% দান করবে, আর তো 75% তোমাকে আমি দিচ্ছি, তো তুমি কি নাশকর কেন? তুমি 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা আমার কাছে দিচ্ছ, আর তো 97,500 টাকা তোমার অ্যাকাউন্টে রয়ে যাচ্ছে, তারপরে তুমি তো কঞ্জুস করতেছো কেন? আমাদের দেশে এরকম অবস্থা নাই, এক বছর দিচ্ছি স্যার, তাও এক বছর দিচ্ছে, ঠিক আছে। এরপরে 7 টাকা না খেয়ে থাকলেও কি অবস্থা হবে? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা সেজন্য অনেক ভদ্র সমাজের মানুষের রোজা রাখতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আছেন বাজার ব্যবস্থা। কি ব্যবস্থা? বাজার ব্যবস্থা। মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কারো অবিশ্বাসের পাত্র হওয়া উচিত নয়। এটাকে আমরা কি অবিশ্বাস করি? মানুষ যে আল্লাহ তাআলার সৃষ্টি, এটাকে অবিশ্বাস করি? এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, যত ধরনের গুচ্ছ মানুষ সবাই কি করে? বিশ্বাস করে। কারণ দ্রব্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয় পরস্পর আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠা করে। এই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা পারস্পরিক সম্মতিক্রমে পণ্য ও সেবার দাম নির্ধারণ করে এবং কি বিক্রয় সম্পাদিত করে। বিষয়টা বলতেছে যে কারোর উপর জুলুম করে কোনো অর্থ আদায় করা যাবে না ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, মানে কোনো একচেটিয়া বাজার রাখা যাবে না, প্রতিযোগিতামূলক বাজার থাকবে সেখানে। কথা বুঝছেন? কারোর উপর জুলুম করে, কারণ তুমি যে আল্লাহর সৃষ্টি, ও সে আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। ওর থেকে সেসব ক্ষমতা নাই, উৎপন্ন করতে পারতেছে না, বিধায় তোমার কাছ থেকে ক্রয় করতে আছে, তার মানে তুমি ওর থেকে কি করবা? জবরদস্তি একটা টাকা আদায় করে নেবে, সেটা কিন্তু ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি নাই, জায়েজ নাই, ঠিক আছে। আচ্ছা, ইসলাম অর্থনৈতিক ব্যবস্থা একটা বলা হয়েছে সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্য, ঠিক আছে। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অপচয় করা জায়েজ নাই, কিন্তু সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সম্পদকে ব্যবহার করা সর্বোত্তম ব্যবহার করা জায়েজ রয়েছে। কথা বুঝতে পারছেন? এই বৈশিষ্ট্যগুলো ছিল যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। আশা করি আপনাদের থেকে আর কোনো অর্থনৈতিক ব্যবস্থা নাই, ঠিক আছে। আর অর্থনৈতিক ব্যবস্থা নাই, এই প্রথমত আজকে শেষ আমাদের।